যাও বাবা, রুমে যাও, রুমে যাও। ভালো ছেলে। হ্যাঁ, ভালো ছেলে। হ্যাঁ, ভালো ছেলে, যাও আমার সঙ্গে রুমে যাও। লক্ষ্মী ছেলে। হুম? উঠ, 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 উঠ। No, no. হ্যালো, হাই। আমার কথা কি শোনা যায়? ওকে, থ্যাংক ইউ সো মাচ। কেউ যদি একটু দয়া করে কথা বলতেন, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হতো। আচ্ছা, যারা মনিটরিং এর দায়িত্বে আছেন তাদেরকে বলবো যে হচ্ছে সবার উদ্দেশ্যে একটা মেনশন দিয়ে দেন। আর আজকে কিন্তু আমরা অফিসিয়ালি হচ্ছে ১৫৪তম হ্যাং আউটের সন্নিকটে দাঁড়িয়ে আছে। আর একটু পরেই কিন্তু আমাদের আহ, যে নিয়মে হচ্ছে প্রতিনিয়ত শো পরিচালিত হয় সেটাই কিন্তু শুরু হবে। আর যে কথাটা বলছি সেটা হচ্ছে আজকে কিন্তু অনেক বিষয় নিয়ে কথা বলবো, এবং কথাগুলো সকলের জানা উচিত। কেননা মাঝে অনেকগুলো ইনসিডেন্ট ঘটে গিয়েছে, এবং আমি চাই না যে এই ইনসিডেন্ট গুলোর পুনরাবৃত্তি হোক। আহ, এমনটা আমার জায়গা থেকে কামনা করছি, প্রত্যাশা ব্যক্ত করছি। এজন্য সকলের দ্রুত যুক্ত হওয়া খুবই ইম্পর্টেন্ট। ওকে। তাছাড়া আজকে একটা সুখবরও আছে, সেটাও বলার চেষ্টা করব। লাইক, আমি এখন থেকে ৩ বছর আগে আমার নিজের জীবনেও এমনটা হয়েছিল। মানে এমন অনুভূতি হয়েছিল, এবং আমি মনে করি এরকম অনুভূতির শিকার আপনারা অনেকেই আছেন। ইয়েস, ইয়েস, ইয়েস। আমি চেষ্টা করছি আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে একটু হচ্ছে মেসেজ করার জন্য। আশা করা যায় ভদ্রলোক আমাদের সঙ্গে দ্রুত যুক্ত হবে। আমি আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে মেসেজ করেছি। ওকে। যেহেতু ঘড়ির কাঁটায় ৯টা বেজে গিয়েছে, আর আমারও আর দম ফেলানোর কোনো ফুরসত নেই। কেননা আমি এখন নন স্টপ চলবো, কথা বলতে থাকবো, এবং চলবে কথা অলমোস্ট ২ ঘন্টা। এবং আমি মনে করি যে সবাই আমার কথা শোনার জন্য অধীর আগ্রহে আছে। এবং যেহেতু আজকে অনেকগুলো তথ্য দেওয়া হবে, একটু মিষ্টি কথা থাকবে, সঙ্গে একটু কড়া কথা থাকবে, সঙ্গে আর একটু খারাপ লাগার ব্যাপার থাকবে। তবে আহ, কোনো কিছুই আসলে নিয়মের বাইরে গিয়ে করা হয়নি, নিয়মের ভিতরে থেকেই সব করা হয়েছে। আসলে আমরা চেষ্টা করি নিয়মের ভিতরে থেকেই সব কাজ সল্ট আউট করার জন্য। তো সেই জায়গা থেকে যদি বলতেই হয় তাহলে আর কথা না পারি আমরা। কেমন আছেন সবাই? কাজী রাহান ভাই লিখেছে। ওকে, 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 ওকে। সবার মেসেজ, এখন নাম বলা যাবে না। আহ, সবার মেসেজ দ্রুত চলে আসছে, সবাই লেখার চেষ্টা করছে। ভালো। আর যেহেতু এতগুলো ভালো মানুষ একত্রে যুক্ত হয়ে আছে, তাহলে এখানকার পরিবেশটা আরো ভালো হবে। এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। তো আর কথা না বাড়িয়ে আমরা শুধু চলে যাবো আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইয়ের কাছে। হাফিজুল্লাহ ভাই, এই সময়টা আপনি। বেশ পরিষ্কার।
থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই, অনেক সুন্দর করে ব্যাপারটা গুছিয়ে বলার জন্য। আমরা প্রতিনিয়তই প্রথম থেকে বলছিলাম কথাগুলো, তবে ফলপ্রসূ না হলে একটু খারাপই লাগে। একটু না, বেশ অধিক খারাপ লাগে। তো আমরা যাব আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন উইঙ্কলেস দাদার কাছে, তার কাছ থেকে কিছু কথা শোনার চেষ্টা করব। উইঙ্কলেস দাদা, এই সময়টা আপনার। হ্যালো। জি দাদা, আদাব, ভালো আছেন? হ্যাঁ, ভালো। আপনি ভালো আছেন? জি দাদা। আসলে নতুন করে তেমন কিছুই বলার নেই, কারণ গত সপ্তাহে বারবার করে বললাম, কিন্তু তারপরেও কারো কোনো তেমন গুরুত্ব দেখলাম না এই সপ্তাহে, বরং আরো অ্যাক্টিভিটিস অনেক কম। ডিসকর্ডে তো নেই, কমেন্টও নেই। আর হাফিজ ভাই যেটা বললেন, ভোটিং তো মানে কি ম্যাক্সিমাম ইউজার দেনই না। এটা আমি অনেক আগেও একবার বলেছিলাম এটা। আসলে হ্যাংআউটে যা বলা হয় আপনারা আসলে তেমন কেউ গুরুত্ব দেন না, যেটা খেয়াল করে দেখলাম। হয় শোনেন না, অথবা গুরুত্ব দেন না। এটাই হচ্ছে মেইন বিষয়। আর একটা কথা বলে রাখি, এখন থেকে কোনো অ্যাডমিন মডারেটর কোনো নির্দেশনা বলে দিলে সেটা যদি সঠিকভাবে পালন না করা হয়, নেক্সট টাইম থেকে সুপার অ্যাক্টিভ লিস্টে আমি নাম দেবো না টোটালি একদমই। আজকে যাকে যাকে যার যার নাম বলা হবে, শেষে ঠিক করবেন সেই সমস্যাগুলো, না হলে নাম কাটা হবে সেখান থেকে। আর তেমন কিছু বলার নেই আমার। হ্যাঁ, আর কন্টেন্ট যেটা দেওয়া হয়েছে সেটাতে সবাই অংশগ্রহণ করবেন সময়ের মধ্যে, কারণ টাইম কিন্তু বাড়ানো হবে না, আগেই বলা হয়। থ্যাংক ইউ সো মাচ দাদা, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথা বলার জন্য, এবং আমি মনে করি যে আপনার কথা সবাই বুঝতে পেরেছে এবং এই প্রত্যাশায় ব্যক্ত করছি। আচ্ছা, আজকে আমাদের সঙ্গে আহ, সুমন ভাই আসলে তার, আচ্ছা আমি একটু খোলাসা করেই বলার চেষ্টা করি। সুমন ভাই যদিও অনুপস্থিত আছে, তবে তার অনুপস্থিতির ব্যাপারটা আমি একটু বলার চেষ্টা করছি। আমরা সবাই খুব খুশি, কেননা আমরা সবাই আহ চাচু হয়েছি। সুমন ভাই আজকে বাবা হয়েছে, এবং আমি মনে করি আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে তার স্ত্রী এবং তার সন্তানের জন্য দোয়া করব। তার পুত্র সন্তান হয়েছে, এবং আমি মনে করি তার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। এটা যেমন আমাদের জন্য সুখকর ব্যাপার, এবং তাদের যেন এই জীবনটা আরো সুন্দর হয়, আমাদের ভাতিজার যেন জীবনটা যেন এই পৃথিবীতে, এই সুন্দর পৃথিবীতে ঝামেলাহীন ভাবে সে যেন আরো বেড়ে উঠতে পারে। এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি নিজ নিজ জায়গা থেকে, এবং সবাই মন থেকে আশীর্বাদ, দোয়া, প্রার্থনা যে যেভাবে বিশ্বাস করেন সেটা করবেন। আর এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। এটা আসলে মুখে প্রকাশ করা খুব কঠিন। কেননা এখন থেকে 3 বছর আগের কথা যদি চিন্তা করি, যারা পুরনো ইউজার ছিলেন তারা হয়তো জানেন যে এমন একটা সময় আমার জীবনেও গিয়েছে। তো সবার জীবনে গিয়েছে। তো আশা করা যায় আহ আমরা সবাই আমাদের ভাতিজার জন্য দোয়া করব, এবং আমাদের নতুন অতিথি যুক্ত হয়েছে আমাদের সঙ্গে আর কি, পৃথিবীতে এসেছে। তো কাম টু দ্য মেইন পয়েন্ট, সুমন ভাই থাকলে ব্যাপারটা আরো ক্লিয়ার করে বলতে পারতো। যদিও সুমন ভাই নাই, হসপিটালে আছে। তো আমরা যাবো আমাদের সকলের প্রিয় আরিফ ভাইয়ের কাছে। একজন বাদ পড়ে যাচ্ছে, আপনি খেয়াল করে তো দেখবেন। আহ, আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, আমাদের দিদি ভাই হচ্ছে আমাকে একটু আগে জানিয়েছে যে হচ্ছে তিনি বাহিরে আছে, পরবর্তীতে যুক্ত হলে আবারও তিনি জানাবেন। আর আমি যদি একটু হচ্ছে অসুস্থ, মানে আমার কাছে আমার ছোট ফোনটাও নাই, যার কারণে একটু এলোমেলো হয়েছে, সরি ফর দ্যাট। এই জন্য দাদা ধন্যবাদ আপনাকে বিষয়টা মনে করে দেওয়ার জন্য। আমরা চলে যাব নওরিন ম্যামের কাছে। নওরিন ম্যাম, অন সেকেন্ড সরি। না না, সরি কিছু নাই। আসলে আমি আসলে খুঁজতেছিলাম তো ব্যাপারটা। হ্যাঁ, বুঝতে পারছি আপনি আহ আপনি অনুভূতিতে হারাই গেছেন 3 বছর আগের, সেটা আমরা বুঝতে পারছি ব্যাপার না। আচ্ছা, প্রথমেই সুমন ভাইয়ের জন্য আসলে অনেক অনেক অভিনন্দন, এবং বাবুর জন্য অনেক অনেক দোয়া। আসলে ও যখন ওই কান্না করতেছিল, ভিডিওটা দেখে আসলে খুবই ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের কথায় ফেরত আসি।
সেটা হচ্ছে এবার আমার আন্ডারে ইউজাররা 2 ভাগে বিভক্ত ছিল, অর্থাৎ এক ভাগ ছিল বেশ ভালো রকমেরই অ্যাক্টিভ সবকিছুর দিক দিয়ে, আর এক ভাগ ছিল যাদের অ্যাক্টিভিটিস একেবারে জিরো। তবে যারা ইনঅ্যাক্টিভ ওনাদেরকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, কারণ এসবিডি আসার সাথে সাথে ওনারাও চলে আসবেন, এটা আমরা সকলেই জানি। আর সুমন 09 এবং জান্নাতুল 01, আপনাদেরকে আমি গত সপ্তাহেও বলেছিলাম যে আপনাদের অবশ্যই পোস্টের লেখাগুলো সবগুলো লেখা বোল্ড হরফে লিখবেন না, কারণ লেখাগুলো পড়তে পড়তে আসলে মানে এত পুরা পোস্টটা যখন বোল্ড হরফে লিখেন আপনারা তখন চোখে খারাপ লাগে, অন্তত আমার মতো যাদের চোখের সমস্যা রয়েছে তাদের মাস্ট খারাপ লাগে। কিন্তু আপনারা সে কথাটি শুনেননি। এটা যে খুব একটা বড় বিষয় তা কিন্তু নয়, মানে বোল্ডে লিখুন ইটালিকে লিখুন এটা খুব একটা বড় বিষয় নয়, কিন্তু বড় বিষয় কোনটা, আমরা যখন আপনার আইডিটার পিছনে আমাদের টাইম দিচ্ছি, আমি আমার একটা সময় অন্য কাজে না দিয়ে, আমার পড়াশোনায় না দিয়ে, আমার কোনো কাজে না দিয়ে আপনার আইডিটা রিসার্চ করছি আপনার আইডিটা নিয়ে, তখন আসলে এটা একটা জেনারেল ভদ্রতার মধ্যে পড়ে যে আপনারা সেই কথাটি শুনবেন, তাই না? কিন্তু তাতে আসলে আমি হতাশ, কারণ আপনারা দুইজনই কথাটি শুনেননি, দুইজনই ফ্যামিলি মেম্বার। যাই হোক, আমি এর বেশি আর কিছু বলছি না। এবার আপনারা উইংকেস ভাইয়ের আন্ডারে রয়েছেন, এবারও যদি সেম কাজ করেন তাহলে আপনাদেরকে আর টায়ারে রাখা হবে না। এটা আমার সাথে উইংকেস ভাইয়ের কথা হয়ে গিয়েছে, উইংকেস ভাই বিষয়টার খেয়াল রাখবেন। আর জান্নাতুল 01, এই কারণে আপনাকে এবার মার্কস কম দেওয়া হয়েছে, তাই আপনি এবার টায়ারে থাকতে পারেননি। প্রথমত আপনার অন্যদের তুলনায় অ্যাক্টিভিটি সব দিক দিয়ে একটু কম ছিল এবং ওই কারণেও আপনার মার্কিং কাটা গিয়েছে, সব মিলিয়ে আপনাকে রাখতে পারিনি। আর একটা বিশেষ ব্যাপার আমি বলবো, সেটা হচ্ছে ইতিমধ্যেই এই ব্যাপারে অনেকেই ছুটি নিয়েছেন, তবে এইখানে যদি আর কোনো এইচএসসি পরীক্ষার্থী থেকে থাকেন তাহলে আপনারা নিজ দায়িত্বে টিকিট কেটে ছুটি নিয়ে নিবেন, আপনাদের কোনো স্টিমের দরকার নেই, আপনাদের কোনো অনেক কঠিন রুলস মানতে হবে না। কারণ এটা আমরা সকলেই জানি যে এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার সময়ে এখানে সময় দেওয়ার এখন কোনো প্রয়োজন নেই, কারণ এই এক্সামটা আমাদের ক্যারিয়ারের অনেক বড় একটা এক্সাম, অর্থাৎ এইচএসসি এক্সামটা। তাই এটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, তাও যদি কারো কাজ করতে ইচ্ছে করে তাহলে সেটা তার ব্যাপার। কিন্তু তাই বলে যে পরীক্ষার্থী তার আইডিটা যদি অন্য কেউ চালান তাহলে সেটা কিন্তু হবে না। আর এই ব্যাপারে শুভ ভাই আজকে অনেক ডিটেলস আপনাদের সাথে বলবে, তাই আমি আর কিছু বলছি না। আর আমি এতটুকুই বলবো এই বিষয়টাতে, যদি কোনো এখানে অসৎ উপায় আপনারা অবলম্বন করতে চান, সেক্ষেত্রে আপনি ধরা পড়বেনই, সেটা হোক আজকে আর না হলে 10 মাস পরে, আপনি মাস্ট ধরা পড়বেন। ঠিক আছে, তাই আমাদের কমেন্টের রুলস এখন আরো বেশি স্ট্রিক্ট, হ্যাঁ, শুধুমাত্র কিছু খারাপ ইউজারদের জন্য। তাই তাই এখন কোনো উল্টাপাল্টা অ্যাক্টিভিটিস যদি দেখা যায় তাহলে তাদেরকে ব্যান করে দেওয়া হচ্ছে। তাই যা করবেন বুঝে শুনে করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, একটা কথা আপনারা খুব ভালো করে মাথায় রাখবেন, আমি আমার ধরেন 10টা ফ্যামিলি মেম্বার নিয়ে আমি স্টিমিটটা চালাচ্ছি। এখন আমার কোনো ফ্যামিলি মেম্বার যদি কোনো রকমের কোনো সমস্যা ক্রিয়েট করে, সেক্ষেত্রে প্যানেল কি করবে, অ্যাডমিন প্যানেল, মডারেটর প্যানেল, ফাউন্ডার প্যানেল কি করবে, সাথে সাথে আপনাদের জন্য একটা নতুন রুলস আনবে যেটা আরো স্ট্রিক্ট, কারণ এটা ওনারা করতে বাধ্য। এটা আর 9 জনের জন্য কিন্তু অসুবিধার, কারণ আমরা সবাই জানি অতিরিক্ত নিয়ম মানা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। এবং আমরা ওইটাই করব, এখন আমরা ওইটাই করতেছি, আমরা অতিরিক্ত নিয়ম মানতেছি, কারণ কিছু করার নাই। আর এতগুলো অতিরিক্ত নিয়ম বানানোর একটা মাত্র কারণ হচ্ছে ইউজারদের অ্যাক্টিভিটিস, অর্থাৎ ইউজারদের রং অ্যাক্টিভিটিস। তাই আপনারা যখন কোনো খারাপ কাজ করেন কিংবা কোনো অসৎ উপায় অবলম্বন করেন, এটা মনে রাখবেন, আপনার এটা ধরা পড়া মানে আপনার 8-10 জন পরিচিত সমস্যা হওয়া, কারণ আরো একটা কঠিন রুলস চলে আসতেছে। ঠিক আছে, আর আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে সরাসরি ডিএমএ যোগাযোগ করবেন, আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো। ধন্যবাদ শুভ ভাই। ধন্যবাদ ম্যাম। আচ্ছা, যাই হোক, ব্যাপারটা হচ্ছে অনস এগেইন সরি, আচ্ছা, কাম টু দ্য মেইন পয়েন্ট। আমরা দেখেন এবিবি স্কুলে কি কি শিক্ষা দেওয়া হয়, লেভেল 1-এ কি শিক্ষা দেওয়া হয়, সেটা হচ্ছে মূলত, আচ্ছা এটা কিন্তু আমার কথার বাইরের কথা, তবে এই কথাটা কিন্তু সবাইকে জানতে হবে। এবিবি 1-এ শিক্ষা দেওয়া হয় যেখানে কি কাজ করা যাবে কি কাজ করা যাবে না। 2-এ হচ্ছে সিকিউরিটি মানে সম্পর্কিত ব্যাপার। 3-তে হচ্ছে মার্কডাউন। আর লেভেল 4-এ হচ্ছে শিখানো হয় ফাইন্যান্সিয়াল বিষয়গুলো। ফাইন্যান্সিয়াল বিষয় কিন্তু হাইলি সেন্সিটিভ এবং হাইলি কনফিডেন্সিয়াল ব্যাপার, এবং সঙ্গে আত্মবিশ্বাসেরও ব্যাপার। কিন্তু এটা যদি আপনারা হচ্ছে মানে
দেখেন এখানে দিন শেষে এখানে এমন ইউজার আছে এটা দিয়ে হচ্ছে সবার জীবন জীবিকা চলে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। এটা এখানে কারো এই টাকাটা পার্ট টাইম জবের মতো লাগতেছে, কারো এই টাকাটা দিয়ে হচ্ছে অনেকভাবেই ব্যক্তি জীবনে অনেক কাজে লাগছে। আমি কি ভুল বলেছি? আচ্ছা, আর এই সাপোর্টটা এনশিওর করছে কে? আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের দাদা। আপনাদেরকে নিয়ে আসলে বলতে গেলে আমি একটু কষ্টই পাই। কেননা আমি এখন থেকে যখন আমাদের কমিউনিটিটা শুরু হয়েছিল বছর তিনেক আগে, সেই সময় আমি ডিরেক্টলি বলে দিছিলাম যে দাদা, যাই হোক আর তাই হোক, বাঙালিদের নিয়ে কাজ করেন না। কেননা আমাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড মানে এই ব্লক চেনে এতটাই খারাপ ছিল, মানে স্টোরি এতটাই খারাপ ছিল যে আসলে চিন্তার বাহিরে। তো আমরা কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো কেস কিন্তু হচ্ছে হ্যান্ডেল করেছি, এবং যতগুলো কেস হ্যান্ডেল করেছি দিন শেষে ম্যাক্সিমাম কেস মানে 99% কেস হচ্ছে ফ্রড কেস ধরা পড়ছে, এবং তাদেরকে কিন্তু ব্যান করা হয়েছে। আর তাছাড়াও প্রতিনিয়ত বলা হচ্ছিল, তারপরেও কি করছেন? সমসাময়িক সময়ে ঘটনা বলি, আমি বলতেছি। ওই ইউজার আমাদের সঙ্গে 7 মাস আহ, আমাদের এবিবি স্কুলে ছিল। নাম হচ্ছে আফরিন খান উপমা। আপনারা সবাই চেনেন। এবার তিনি হচ্ছে বেস্ট ব্লগার, সরি বেস্ট এন্টারটেইনার ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল, পুরস্কারও পেয়েছিল। তো তাকে যে আমরা এই যে 7 মাস ধরে তাকে যে আমরা এবিবি স্কুলে শিক্ষা দিলাম, সে যে 7 মাস ধরে আমাদের সঙ্গে ছিল, তার পিছনে কিন্তু আমাদের টাইম ইনভেস্ট করতে হয়েছে। তাকে কিন্তু একটা প্রপারলি নিয়মের ভিতর দিয়ে কিন্তু সবকিছু পাশ করতে হয়েছে। তো পাশ করার পরে কি হয়েছে, এই ভদ্রমহিলার হচ্ছে পরীক্ষা চলতেছিল। সে কি করছে, তার আইডিটা তার মা ইউজ করত। তার ভাষ্য মতে তার মা ইউজ করত, তার মা কমেন্ট করে দিত। সে শুধু পোস্ট লিখতো, আর তার যে ভাই আছে, ছোট ভাই ছিল, সে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস গুলো দেখতো। তো ক্লাস 8 পড়ুয়া ছেলে, যে কিনা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস দেখে। তো এটা একটা জিনিস চিন্তা করে দেখেন, তাহলে আপনাকে আমরা 7 মাস ধরে কি শিক্ষা দিলাম? মানে ব্যাপারটা এমন যে হয়ে গেছে যে ও শুধু গান গাইতো আমাদের সামনে, মানে শো পিসের মতো। এই যে একটু আগে ম্যাম যে কথাটা বললো যে এখানে হচ্ছে চুরি করলে কিন্তু, গ্রুপিং করে কাজ করলে যেভাবেই কাজ করেন, ধরা কিন্তু একটা না একটা সময় পড়বেন। কারণ এরকম আরো অনেকগুলো ইউজার কিন্তু আছে আমাদের কিন্তু হচ্ছে ফিল্টারেশন লিস্টে কিন্তু, মানে আমরা আতশ কাজ দিয়ে থাকি। তো এই ছেলেটা কি করতো, মেয়েটাকে আমরা কিন্তু কিভাবে টাকা উইথড্র করতে হয় একদম রেগুলেট ওয়েতে, পি2পি। রেগুলেট পি2পি আর পি2পি, পি2পি মানে পার্সন টু পার্সন। তো রেগুলেট কি, যেখানে আপনার একটা নথিপত্র থাকবে, যেখানে একটা স্টোরি থেকে যাবে, যেখানে একটা রিসিট মানি থেকে যাবে। আপনি এখান থেকে টাকা আর্ন করলেন, টাকাটা আর্ন করে আপনার ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্টে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে কি মানে আপনি চাইলে রেগুলেট ওয়েতে, রেগুলেট যে বাইন্যান্সের পি2পি আছে, সেখান থেকে হচ্ছে আপনি পি2পি করে আপনার ডলারটা হোক সেটা বিডিটি বা আইএনআর বা যে কোনো কারেন্সিতে কনভার্ট করে নিলেন। এটা কিন্তু লিগ্যাল প্রসেস। কিন্তু আপনি এখান থেকে টাকাটা ঠিকই বাইন্যান্সে নিয়ে গেলেন, তাও আবার নিজের ফ্যামিলি মেম্বারের অন্য কারো, নিজেরও না, অন্য কারো বাইন্যান্সে নিয়ে গেলেন। নিয়ে যেয়ে কি করলেন, ডলারটা কনভার্ট করলেন, স্টিমটাকে ডলারে কনভার্ট করলেন। কনভার্ট করার পরে কি করলেন, ওই যে কিছু ব্রোকার থাকে, যে বাজারে ডলার চলতেছে 120 টাকা বা 122 টাকা, ডলার আপনি ব্রোকারের কাছে বেশি লোভে 130 টাকা বা 40 টাকায় বিক্রি করে দিলেন। তো এই কেসটা কিন্তু উপমা ম্যাডাম করেছে, যেটা কিন্তু একদম টোটালি ইলিগ্যাল। তা এখন ওই লোক যদি, যার কাছে বিক্রি করেছে, সে যদি মনে করেন হচ্ছে কোনো মানি লন্ডারিং কেসের সঙ্গে যুক্ত থাকে, সে যদি হচ্ছে কোনো মানে হচ্ছে ইলিগাল যে অ্যাক্টিভিটিস, ড্রাগ স্মাগলিং বা হচ্ছে যেটাকে বলে আইন বিরোধী যে কাজগুলো আছে, সেই কাজগুলোর সঙ্গে যুক্ত থাকে, তাকে কিন্তু যদি ট্রেস করে পুলিশ বা হচ্ছে যারা আছে, তারা যদি ট্রেস করে, তাহলে কি হবে, যে এই ফান্ডটা ইনি কোথায় পাইলো? এই পাইলো হচ্ছে এই ছেলেটার কাছ থেকে। এই ছেলেটা এই ফান্ডটা কোথায় পাইলো? এই ফান্ডটা পাইলো
সোর্স অফ, তাহলে তার ফান্ডের সোর্সটা কি হচ্ছে? আমার বাংলা ব্লগ। তা ভাই, আমার বাংলা ব্লগকে আপনি কি কি হচ্ছে স্মাগলিং এর সঙ্গে, বেটিং এর সঙ্গে, গ্যাম্বলিং এর সঙ্গে, ইলিগাল অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত হতে বলছে? ইয়েস অর নো? তো তাহলে একটা জেনুইন প্রসেস রেখে আপনারা যখন এরকম ইরেগুলার অ্যাক্টিভ, মানে হচ্ছে অনাকাঙ্ক্ষিত, যে অনাকাঙ্ক্ষিত না, এটা কাঙ্ক্ষিত, আমি মনে করি যে এটা জেনে শুনে ভুল করছেন। কেননা আপনাকে 7 মাস স্কুলে রাখা হয়েছিল। তো আমাদের উপর মহল থেকে সিদ্ধান্ত আসছে, যদিও অ্যামাউন্টটা খুব কম, 3-3.5 হাজার টাকার বিষয়, কিন্তু ব্যাপারটা তা না। 1 টাকাও যে বিষয়, ওই 1 কোটি টাকাও সে বিষয়। আপনারা এখান থেকে টাকা ইনকাম করেন, হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করেন, যে আপনি রেগুলেট হচ্ছে P2P-র মাধ্যমে, হচ্ছে বাইন্যান্স থেকে রেগুলেট P2P-র মাধ্যমে আপনি ক্যাশ উইথড্র করেন, এখানে তো কোনো সমস্যা নেই, যেটা আমরা করতেছি, সবাই করতেছে। কিন্তু আপনি কেন থার্ড পার্টি ধরবেন? মানে হচ্ছে, এ ভাই আমি ডলার বিক্রি করতেছি, আসো আমার কাছে ডলার বেচো, তুমি ডলার দাও, তুমি ডলার দাও, পয়সা নাও। এটা তো আমরা মেনে নেব না ভাই। তো এই কাজটা উনি করছে, আর যার কারণেই কিন্তু ওনাকে ব্যান করা হয়েছে। তো আমি মনে করি এই ধরনের অ্যাক্টিভিটিজ এর সঙ্গে যারা জড়িত আছেন, তারা কিন্তু ফেঁসে যাবেন। এখনো সময় আছে, নিজ নিজ জায়গা থেকে শুধরে যান। যদি ধরা পড়েন তাহলে কিন্তু কোনো প্রকার কিন্তু এখানে আপিল খাটবে না ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে। আর এই কথাটা কিন্তু আমার না, আমাদের প্রতিষ্ঠাতার। কেননা আপনার ভুলের জন্য তো আমরা সবাই একটা দায় নিতে পারবো না ভাই। এখানে কি স্মাগলিং শেখানো হয়? এখানে কি অস্ত্র ব্যবসা শেখানো হয়? এখানে উস্কানিমূলক কোনো কিছু শেখানো হয়? তো আমি কি বলছি বুঝতে পেরেছেন? তো সে দিন শেষে একজন ভালো ইউজার ছিল, ভালো গান গাইতো, ভালো কন্টেন্ট ক্রিয়েট করতো, এসবের কোনো ভ্যালু নাই যদি দিন শেষে সে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত থাকে আর সেটার প্রমাণ যদি পাওয়া যায়। সে হোয়াট এভার, সে যে কেউ, ইভেন আমরা অ্যাডমিন মডারেটর যুক্ত থাকলেও হচ্ছে তাকে ডিরেক্টলি ব্যান করে দেওয়া হবে। আমরা নিজেরাও যদি যুক্ত থাকি, তাহলেও কিন্তু আমাদের জন্যই কিন্তু একই নিয়ম। আর তারপরেও যদি আপনাদের টাকা পয়সা বের করতে অসুবিধা হয়, আপনারা টিকিট কাটবেন। আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরের আরিফ ভাই আছে, অবশ্যই একটা কিন্তু প্রপার গাইডলাইন আপনাদেরকে দিয়ে দেবে। আর যাই হোক, এবার কাজের কথায় আসি, আমার কাজের কথায়। সেটা হচ্ছে, আপনারা সবাই ইতিমধ্যেই খেয়াল করেছেন টুইটার অফ দ্য উইক যেটা হয় প্রতিনিয়ত, আগের বারের মতনই সবার হচ্ছে মার্কস ছিল। তার কারণ হচ্ছে সবার অ্যাক্টিভিটিস পূর্বের মতোই ছিল। তবে হ্যাঁ, আগের থেকে, আগের 2 থেকে 3 সপ্তাহ থেকে এবার কিছুটা অ্যাক্টিভিটি সকলের বৃদ্ধি পেয়েছে টুইটারে, যেটা অবশ্যই প্রশংসনীয়। তবে সবাই কেন জানি 5টা থেকে 6টা পোস্ট শেয়ার করেছে, অথচ 7টা পোস্ট শেয়ার করলেই তারা মেইন তালিকায় যুক্ত হতে পারত। আশা করা যায় পরবর্তী সময়ে মেইন তালিকায় আরো সক্রিয় সদস্য বাড়বে। তাছাড়া এবার সকলের পয়েন্টের ব্যবধান আগের মতোই ছিল, যেটা একটু আগেই বললাম। আর যারা ফেসবুকে প্রমোশন করছেন তারাও কিন্তু বেশ ভালো করছেন। এমন ধারাবাহিকতা বজায় থাকুক, এটাই চাওয়া। তো এটাই ছিল বলার। আর আশা করা যায় হচ্ছে P2P-র ব্যাপারে, বিশেষ করে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে, সবাই নিজ নিজ অ্যাকাউন্ট, নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট বা ই ওয়ালেট বা নিজস্ব এক্সচেঞ্জ, বাইন্যান্স বাইন্যান্স যে অ্যাকাউন্ট, সবাই নিজের হচ্ছে আইডি কার্ড বা পাসপোর্ট বা যেটা যেটা লাগে, নিজেরটা সব নিজের নামে খুলে রাখবেন। আর কোনো অবস্থাতেই এই যে যারা ব্রোকার, যারা বাই সেল করে, তাদের শরণাপন্ন হবেন না। ওখানে রেগুলেট P2P আছে, বাইন্যান্সে রেগুলেট ওয়েতে হচ্ছে P2P করা যায়, ওইভাবে জেনুইন ওয়েতে P2P করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর এবার ডাকছে আমাদের সকলের প্রিয় আরিফ ভাইকে। আরিফ ভাই, এই সময়টা আপনার। জি, ধন্যবাদ সোহেল ভাই। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ, প্রথমত হচ্ছে সুমন ভাইকে কনগ্রাচুলেশনস। কেন সেটা তো সবাই জানেন। এরপর হচ্ছে আমি এস্টিমেট ডট ব্লগের ব্যাপারে কিছু কথা বলবো। আশা করছি এটা খুব শীঘ্রই কাজ শুরু হবে এবং নেক্সট যখন আমরা চতুর্থ বর্ষ সেলিব্রেশন করব, তার আগেই কাজ শেষ হবে, এটা আমাদের আশা। আমার
স্বপ্ন, বিশেষ করে। কারণ আমি স্বপ্ন দেখি যে কি আমার বাংলা ব্লগের একটা যে সকল ইউজার তাদের আমাদের নিজস্ব ব্লগিং সাইট দিয়ে লিখতে। তো দেখা যাক কতটুকু কি হয়। সবার একটা লিস্টে এখন ইউজার মোটামুটি কম আছে, সবাই 2টা করে সাপোর্ট পাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আর আমাদের এখানে কিন্তু আরিফ ভাই কিন্তু ফাইন্যান্সিয়াল যে সেক্টর বা ডেভেলপমেন্ট রিলেটেড যে অ্যাক্টিভিটিস সবগুলোর জন্য কিন্তু বাংলাদেশ সাইড থেকে কিন্তু আরিফ ভাই নিয়োজিত আছে। যদি বাংলাদেশ সাইড থেকে কারো যে ব্যাপারটা আবারও বললাম, কারণ দিন শেষে সবাই এখানে লেখালেখি করছেন, ইনকামের জন্যই করছেন। মানে যত কথাই বলেন ভাই, দিন শেষে এখানে আসছেন এন্টারটেইনমেন্ট যেমন সত্য কথা, পয়সা ইনকাম করার জন্য আসছেন। মানে যেটা অপ্রিয় সত্য কথা, শুনতে খারাপ লাগলে এটাই সত্য। তো পয়সাটা যেন জেনুইন ওয়েতে নিজের ইনকাম নিজে যেন বের করতে পারেন, কোনো থার্ড পার্টির হচ্ছে হাত ছাড়া। সেই ক্ষেত্রেও যদি মনে করেন যে না আমার হচ্ছে ক্লাসে হয়তো একটু ল্যাকিং ছিল বা ঘাটতি আছে, আমি একটু টিকিটের মাধ্যমে এটা সমাধান নিতে চাচ্ছি, তাহলে কিন্তু নির্দ্বিধায় টিকিট কাটতে পারেন। আর অনাকাঙ্ক্ষিত এরকম ঘটনা যদি ঘটে ফেলেন, তাহলে কিন্তু কিছু করার থাকবে না। আহ, ধন্যবাদ আরিফ ভাই আপনাকে। আর সিয়াম ভাই আজকে হঠাৎ করেই হচ্ছে বাড়িতে যাচ্ছে, গাড়ির ভিতরে আছে, সে তার বার্তা আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি সেটা শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সঙ্গে। আচ্ছা, উনি লিখে দিয়েছে, এ সপ্তাহে লেভেল 3-এ 3 জন মেম্বার ছিলেন, তাদের মধ্যে 2 জন অ্যাক্টিভ রয়েছেন এবং আরেকজন অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছেন। এছাড়াও ক্লাস করানোর মতো 5 জন ইউজার রয়েছেন, যে লিস্ট আজকে আমি হাতে পেলাম। আশা করছি চলমান সপ্তাহের মধ্যে তাদের ক্লাস নিয়ে নেওয়া হবে, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। যে কোনো ইউজারের কোনো সমস্যা হলে আপনারা ক্লাসে জয়েন করতে পারেন। কমেন্ট মনিটরিং নিয়ে 2টি কথা বলতে চাই। এই সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন তাদের অ্যাক্টিভিটিস মোটামুটি এভারেজ ছিল, তবে বেশ কিছু বানানের ভুল দেখতে পেরেছি এবং রিপোর্টে বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা, সিয়াম ভাই কিন্তু তার কথা লিখে দিয়েছে। আর আপনারা তো সকলেই জানেন রূপক ভাই এখনো দেশে ফেরেনি। আশা করা যায় রূপক ভাই ফিরলে খুব শীঘ্রই ফিরবে, তখন সে তার কথা জানাবে। আর এবার যাব আমাদের সকলের প্রিয় কিংপ্রস দাদার কাছে। হ্যালো কিংপ্রস ভাই। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, নমস্কার সবাইকে। মূলত দুটো বিষয় রয়েছে, একটি লেমোরালিয়ান এক্সট্রিমিস্ট এবং লিভারটি। লেমোরালিয়ান এক্সট্রিমিস্টে যারা রয়েছেন তাদের মধ্যে 2জনকে এই সপ্তাহে অ্যাকচুয়াল লিস্টে পাঠানো সম্ভব হয়েছে, আরিফুল ভাই এবং মাসুদুর সেফেলাই। আর অনুপ্রয় ভাইকে বলবো যে আপনার ডিসকর্ড অ্যাক্টিভিটিস তো কিন্তু কম হয়ে যাচ্ছে ভাই, এই ব্যাপারে বিশেষ নজর রাখুন। আশা করি আপনাকে অ্যাক্টিভ লিস্টে পাঠানো সম্ভব হবে। আর দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা আমাদের যে লেভেল 2 তে যারা রয়েছেন 3জন ইউজার রয়েছেন, তার মধ্যে 2জন গেস্ট এবং একজন, তারা অত্যন্ত ভালো পোস্ট করছেন এবং অ্যাক্টিভিটিস যথেষ্টই ভালো। আশা করবো আসলে এই দিকটি ঘুরে রাখবেন। ধন্যবাদ মোটা থেকে ধন্যবাদ করি। আচ্ছা, আমরা কিন্তু আজকে আমাদের হচ্ছে লাকি মানুষ, যে কথাটা একটু আগে বলছিলাম শুরুতে, তাকে কিন্তু এখন দেখতে পাচ্ছি। তো সুমন ভাই যদি দুটো কথা বলতেন যে এই অনুভূতিটা কেমন। ও ভাই, আমাকে শোনা যাচ্ছে? বেশ পরিষ্কার। বাবু কি পাশেই আছে? আচ্ছা, আমি আমি হচ্ছে একটু জয়েন হয়েছিলাম, আসলে ব্যস্ত ছিলাম মেলা। আজকে যখন সবাই আসছে কেবিনের মধ্যে, সবাই আসছে, আমি একটু বাইরে এসে কথা বলতেছি আর কি। তো সবার মেসেজ আমি ঢুকে পড়লাম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই দোয়া করবেন। আহ আর অনুভূতিটা কি বলবো আসলে, এটা বলে বোঝানোর মতো না। আমি এর আগে কখনো মানে ভাবতেও পারিনি যে এরকম একটা অনুভূতি হয় এই টাইমে। যাই হোক, আহ অনেকটাই দায়িত্ব আমার উপর, আর অনেক প্রেশারে গিয়েছে আমার সারাটা দিন। অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, আর একটু জটিলতা ছিল। বাবুর ইয়েটা মানে ওজনটা অনেক বেশি থাকার কারণে ওই নর্মাল ডেলিভারি আর পসিবল হয়নি, এই জন্য সিজার করতে হয়েছিল। আর বাবুর মায়ের হচ্ছে প্রেশার অনেক আপ ডাউন করতেছে বারবার, এই দুটো সমস্যা ছিল, আর তেমন কোনো সমস্যা ছিল না।
আর ব্লাডও প্রয়োজন হয় নাই। আহ, তাছাড়া সবকিছু স্বাভাবিক। যাই হোক, সবাই দোয়া রাখবেন যেন একটা মানুষের মতো মানুষ হয় বড় হয়ে, এটাই আর কি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই। আচ্ছা, এটা আসলে মুখে বলে প্রকাশ করার মতো অনুভূতি না। আসলে এটা অন্যরকম একটা অনুভূতি, মানে বোবা হয়ে যাওয়ার মতো হুট করে। আহ, আসলে যাই হোক, হোয়াট এভার। তো আমরা কিন্তু সকলের কথা শুনছিলাম এবং সুমন ভাইকেও কানেক্ট করার চেষ্টা করছিলাম। সুমন ভাইয়ের জন্য অনস এগেইন আবারও অভিনন্দন রইলো তার আহ, এই প্রশান্তিটা যেন সারাটা জীবন সে যেন ক্যারি করতে পারে নিজের ভিতরে, এবং সকলেই সুমন ভাইকে সুন্দর সুন্দর মেসেজ করছে। সো কাম টু দ্য মেইন পয়েন্ট, এবার চলে যাব হচ্ছে আমাদের সকলের প্রিয় আহ, তানজিরা ম্যামের কাছে। তানজিরা ম্যাম যদি কিছু কথা লিখে প্রকাশ করতেন, আপনার কাজের অভিজ্ঞতাটা বিগত মানে পুরো সপ্তাহ জুড়ে কেমন ছিল? আচ্ছা, তানজিরা ম্যাম কিন্তু লিখেছে, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। প্রথমে সুমন ভাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। অনেক আনন্দের একটা দিন তার। অনেক অনেক দোয়া রইলো বাচ্চা ও মায়ের জন্য। যাই হোক, আজকে তেমন কিছুই বলার নেই। প্রথমে সুবিধাবঞ্চিত ইউজারদের কথা একটুখানি বলছি। এ সপ্তাহে সুপার অ্যাক্টিভ লিস্টের ইউজারদের দেখলাম মোটামুটি ভালোই তাদের অ্যাক্টিভিটিস বজায় রেখেছেন, কিন্তু অ্যাক্টিভ লিস্টের অনেকেই দেখলাম খুবই ইরেগুলার, নিয়মিত পোস্ট করেননি। এছাড়া বেস্ট ব্লগার হওয়ার যে প্রতিযোগিতা সেটিও ঝিমিয়ে পড়েছে। মার্কেট ডাউন হওয়ার কারণে হয়তো এমন হচ্ছে, মার্কেট ঘুরে দাঁড়াতে কিন্তু বেশি সময় লাগবে না। সবাইকে কমেন্টস এর ব্যাপারে একটুখানি বলছি, ছোটখাটো ভুল ছাড়া সকলেই মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে। এটি ছিল বলার। অনেক অনেক ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ম্যাম আপনাকেও, এবং আশা করা যায় সবাই একটু আহ, আপনার কথাগুলো মেনে চলার চেষ্টা করবে। তো বন্ধুরা, এরই মাঝ দিয়ে কিন্তু আমাদের প্রথম পর্বের যে কথাগুলো ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমরা যাব দ্বিতীয় পর্বে। আর দ্বিতীয় পর্বের যে কথাগুলো থাকে, আমরা আবারও বলছি, যেহেতু এখন আগের থেকে ইউজার এখন একটু আসছে, নতুন ইউজার আসছে প্রতিনিয়ত। দেখবেন যে আপনারা খেয়াল করে দেখবেন যে হচ্ছে প্রতিনিয়তই কিন্তু হচ্ছে টুকটাক ইউজার আসছে, হোক নন কিংবা আননোন। তো তাদের উদ্দেশ্যে বলবো যে হচ্ছে অবশ্যই কিন্তু হচ্ছে প্রথমত আমাদের আহ সবাইকেই কিন্তু হচ্ছে আমার বাংলা ব্লগকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। দেন দ্বিতীয়ত কিন্তু তারপরে কিন্তু পোস্ট করতে হবে, ঠিক আছে? তাছাড়া আমাদের বাংলা উইটনেসকে ভোট দিতে হবে। আর আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, আমাদের বাংলা উইটনেস কিন্তু আগের থেকে পজিশন ভালো করেছে। এখন আমাদের পজিশন কত, কে বলতে পারবে? ইয়েস, থ্যাংক ইউ মহিন আহমেদ। আমাদের পজিশন এখন 10। ওকে, ঠিক আছে। তো তো ওই দিন খুব বেশি দূরে নয় যখন আমরা আরো এগিয়ে যাব। বাংলা উইটনেসের কি বিয়ের বয়স হয়েছে? জানি না ভাই, তবে তার অধিক মানুষ দরকার, শুধু এটাই জানি। অধিক তার হচ্ছে প্রক্সি ভোট দরকার, অধিক তার হচ্ছে উইটনেস ভোট দরকার, ঠিক আছে? বাংলা বাংলা উইটনেস আরো এগিয়ে যাক দুর্বার গতিতে, এটি ছিল বলার সকলের উদ্দেশ্যে। আর সকলেই নিজ নিজ জায়গা থেকে প্রক্সি ভোট সেট করবেন। আর প্রক্সি অ্যাকাউন্ট হচ্ছে আরএনই। আরেকটা কথা, আমি যেটা কথাটা একটু আগেই বলছি পি2পি সংক্রান্ত ব্যাপারে, দেখেন আমাদের রেপুটেড একজন ইউজার, আহ আবারও বলছি, নাম ধরেই বলছি, উপমা, তাকে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে। তো পি2পি সংক্রান্ত, মানে বাইন্যান্স রেগুলেট, পি2পি সংক্রান্ত রেগুলেট যেটা লিগাল যেটা ওয়ে আছে সেটা সংক্রান্ত যদি নিজেরা নিজেরা যদি স্টাডি করেন, ব্রোকারের সঙ্গে যদি বাই সেল করেন, ডিলিং করেন, এটার যদি কোনোভাবে যদি হচ্ছে প্রমাণ পাওয়া যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যান। আপনি কত ভালো ইউজার, কত তুখোড় ইউজার, কি পরিমাণ আপনার ইফোর্ট এখানে, কি পরিমাণ ডেডিকেশন, এগুলো কোনো কিছুই তখন দেখা হবে না, ঠিক আছে? যেটা অন্যায় সেটা অন্যায়। যারা এখনো এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, আমি মনে করি নিজেদেরকে সংশোধন করে ফেলবেন। আর এটাই ছিল বলার। আর তাছাড়া আমাদের হচ্ছে
যারা এবিবি স্কুলে আছেন তাদেরকে বলবো যে অবশ্যই কিন্তু যতদিন স্কুলে আছেন 5% বেনিফিশিয়ারি দিতে হবে আপনাদেরকে এবিবি স্কুলকে, এবং সঙ্গে 10% কিন্তু সকলের জন্য ম্যান্ডেটরি সাইফক্সকে হচ্ছে বেনিফিশিয়ারি দেওয়া। তাছাড়া আমাদের দুটো কিন্তু হচ্ছে ডেলিগেশন সার্ভিস আছে, একটা হচ্ছে হিরোইজম আর একটা হচ্ছে এবিবি কিউরেশন। তো হিরোইজমের যে ব্যাপারটা, হিরোইজম কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা ডেলিগেশন সার্ভিস প্রজেক্ট। ওয়ার্ল্ডের যে কোনো স্ট্রিমিয়ান হচ্ছে এখানে ডেলিগেশন দিতে পারেন, এবং হিরোইজমের যে সুবিধা সেটা হচ্ছে উইকলি কিউরেশন রিওয়ার্ড পাবেন, এবং সঙ্গে কিন্তু হচ্ছে জুসি ভোট পাবেন ডেলিগেশন অনুযায়ী। আপনারা কি এই জিনিসটা পাচ্ছেন? আচ্ছা, আর তারপরে যে ব্যাপার এবিবি কিউরেশন নিয়ে, এবিবি কিউরেশন হচ্ছে যত বেশি ডেলিগেশন যত তত বেশি আর্নিং। বিশেষ করে যারা আইডিয়াল এসপি ফেলে রাখছেন বা হচ্ছে কোনো কাজ করছেন না আইডিয়াল এসপি দিয়ে, তারা কিন্তু এবিবি হচ্ছে কিউরেশনে কিন্তু ডেলিগেশন করতে পারেন। তাহলে কিন্তু হচ্ছে আপনার পোস্ট অনুযায়ী কিন্তু আপনার ডেলিগেশন অনুযায়ী কিন্তু আপনাকে কিন্তু এবিবি কিউরেশন কিন্তু সাপোর্ট করবে। ঠিক আছে? আর আমরা ইতিমধ্যে সব থেকে আমাদের জন্য সুখকর যে একটু কষ্টকরও বটে যে এবিবি কিউরেশনে এত পরিমাণ ডেলিগেশন এসেছে, আমাদেরকে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। আমাদের খুব শীঘ্রই একটা মিটিং আছে, হয়তো কিছু নিয়ম কানুনের পরিবর্তন আসবে, কেননা আমরা আসলে ভোট দিয়ে আর কি কুলিয়ে উঠতে পারছি না, মানে এত পরিমাণ ডেলিগেশন চলে আসছে এবং প্রতিনিয়ত এখানে বৃদ্ধিই হচ্ছে। তো এখানে আসলে যে যত ডেলিগেশন করবেন, বিশেষ করে যারা এখান থেকে রেগুলার গ্যারান্টেড সাপোর্ট চান, গ্যারান্টেড আর্নিং চান, তারা কিন্তু এই কাজটা ফলো করতে পারেন। তবে কোনো অবস্থাতেই কিন্তু মাইক্রো বা স্প্যাম পোস্ট করা যাবে না, তাহলে কিন্তু ব্যাপারটা হিতে বিপরীত হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এবিবি কিউরেশন কিন্তু ভোট দেবে না। কোথা থেকে যেন একটু নয়েজ আসছে। আচ্ছা, এবিবি চ্যারিটি সংক্রান্ত যে ব্যাপার সেটা হচ্ছে আপনারা কিন্তু খেয়াল করবেন যে প্রত্যেক বুধবারের দিন রাত্রিবেলা করে কিন্তু আমি কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দেই বুধবারের দিন করে, যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। কোথা থেকে যেন একটু নয়েজ আসছে, দয়া করে কাইন্ডলি আপনার মাইক্রোফোনটা অফ রাখতে হবে, আইদার হচ্ছে কিন্তু সার্ভার মিউট করা হবে। আচ্ছা, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে মূলত বিশেষ করে যারা আমার বাংলা ব্লগের হচ্ছে ভেরিফাইড সদস্য, তারাই মূলত হচ্ছে চ্যারিটির জন্য আপিল করতে পারবেন। আপনার যদি ছাত্র হন, যদি হচ্ছে অর্থনৈতিক সমস্যার কারণে যদি পড়াশোনা কন্টিনিউ করতে না পারেন, তারপরে হচ্ছে যদি অনাকাঙ্ক্ষিত কোনো অসুখ বিসুখের ভিতরে মেজর কোনো অসুখ হয়ে যায়, সেক্ষেত্রে চ্যারিটিতে আপিল করতে পারবেন। তারপরে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে গেলেও কিন্তু চ্যারিটিতে আপিল করতে পারবেন। এবং চ্যারিটিতে আপনারা চেষ্টা করবেন ডোনেশন দেওয়ার জন্য, যে কোনো পরিমাণ অর্থ, মানে অর্থ বলতে লিকুইড স্টিম, এবিবি চ্যারিটি। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে যে কথাটা বলছিলাম, আমি একটু পানি খেয়ে নিই ভাই। হুম। যদি আপনারা লিকুইড স্টিম ডোনেশন না করেন, তাহলে যে কাজটি করতে পারেন, বুধবারের দিন করে যে কোনো পরিমাণ পার্সেন্টেজ হচ্ছে বেনিফিশিয়ারি দিতে পারেন এবিবি চ্যারিটি অ্যাকাউন্টকে। ঠিক আছে? হাইড্রা ফেসিয়ালের মেশিন সম্ভবত, যদি ভুল না বলি, নরেন ম্যাম। এবিবি পিনের যে পোস্ট গুলো অবশ্যই হচ্ছে এবিবি পিনের যে পোস্ট গুলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু নতুনরা পড়ে দেখবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে কিন্তু সুবিধা হবে এখানকার এনভায়রনমেন্ট। ঠিক আছে? আর আপনাদের পোস্ট গুলোকে কিন্তু প্রতিনিয়ত ফিচার্ড পোস্ট করা হয়। অবশ্যই ফিচার্ড পোস্টে ভোট করবেন, কমেন্ট করবেন, সঙ্গে রিস্টিম করবেন। আর ভোট করার যে ব্যাপারটার কথা বললাম, আপনারা আসলে একটা ইউজারকে কমেন্ট করতেছেন, কিন্তু ওই যে হাফিজ ভাই শুরুতে যে কথাটা বললো, ভোট করতে কেন জানি আপনাদের হচ্ছে সংকোচ হয়। এটা আসলে কেন এমন হয় তা জানি না, তবে এই সংকোচ কাটিয়ে উঠুক, এবং তাহলে দেখা যায় যে নিজেদের ভিতরে বন্ডিংটা আরো ভালো হয়। কমেন্টস করে উৎসাহিত করতেছেন, এটা যেমন ঠিক, ভোটও করবেন, তবে কোনো অবস্থাতেই কিন্তু ডাউন ভোট দেওয়া যাবে না।
আর ফিচার্ড পোস্ট অবশ্যই আপনাদের পোস্টগুলোকে কিন্তু ফিচার্ড করা হয় আপনাদের আর্নিংটাকে আর একটু বৃদ্ধি করানোর জন্য। আর তাছাড়া এবিবি ফান করে আর্ন করতে পারেন। আহ, কারা করছেন এই সুবিধাটা, সুযোগ সুবিধাটা কারা নিচ্ছেন? যারা একটু চোখ কান খোলা রাখে তারাই আসলে এই সুযোগ সুবিধাগুলো নিতে পারে। আর তাছাড়া এবিবি ফানের কিন্তু একটা অল্টারনেটিভ সুবিধা আছে, সার্ভিস আছে, সেটা হচ্ছে মূলত যারা নিউবি ইউজার তারা কিন্তু চাইলেই যদি হচ্ছে তাদের এঙ্গেজমেন্ট করতে আর্থিক স্বল্পতা হয়, এসপি স্বল্পতা হয়, তাহলে কিন্তু এখান থেকে ফ্রি ডেলিগেশন নিতে পারেন। অবশ্যই আমাদের হচ্ছে প্রতিনিধিদের সঙ্গে কন্ট্যাক্ট করলেই তারা আপনাদেরকে এই সুযোগটা নিয়ে দেবে। আর আমাদের এবিবি ফান অল নামে একটা চ্যানেল আছে এখানে, সেখানে কিন্তু আপনার প্রশ্ন ড্রপ করতে পারেন, কেননা আপনার প্রশ্ন যদি সিলেক্ট হয় তাহলে কিন্তু সেই পোস্ট থেকে কিন্তু আপনাকে 10% বেনিফিশিয়ারি দেওয়া হয়। এই সুযোগ সুবিধাটা কারা কারা পেয়েছেন এখন পর্যন্ত? যাদের পোস্ট গুলো এবিবি ফানে সিলেক্ট হয়েছে, আপনারা চেষ্টা করবেন নিজেদের কোশ্চেন গুলো এবিবি ফান অল যে চ্যানেলটা আছে সেখানে ড্রপ করার জন্য। ঠিক আছে। আর রবিবারের স্টেজ শো কিন্তু চলছে দুর্বার গতিতে। এখানে অতিথি হয়ে আসলে যেমন আপনার জন্য শুভেচ্ছা সম্মানী থাকে, তেমনটা কিন্তু যারা যুক্ত থাকেন তারাও কিন্তু গিভওয়ের মাধ্যমে কিন্তু জিলাপি পেয়ে যান। তবে গিভওয়েটা একটু চ্যালেঞ্জিং, কারণ আমার নিজের কপালেই জোটে না, সবাই অনেক ফাস্ট। তো এটা হচ্ছে বিষয়। আর এবিবি ফানের জন্য, সরি এবিবি রবিবারের স্টেজ শোর জন্য আমাদের প্রতিনিধিরা যখনই আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, আপনারা তখনই স্বতঃস্ফূর্তভাবে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনারা স্টেজ শোতে আসতে পারবেন। আর এবারে কন্টেস্ট টপিক ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্ষাকাল রিলেটেড ডাই দিয়ে হচ্ছে, ডাই মানে ক্লে দিয়ে ডাই প্রজেক্ট তৈরি করা। তো আশা করা যায় হচ্ছে মানে ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য তৈরি করা। ঠিক আছে, এটা কিন্তু অনগোয়িং কন্টেস্ট। তো আপনারা অবশ্যই বিশদ বিস্তারিত পড়ে নিবেন, পোস্টটা কিন্তু শেয়ার করা হয়েছে, রেওয়ার্ডও খুব ভালো। অবশ্যই সবাই অংশগ্রহণ করবেন। আর একটা মজার ব্যাপার একটা শেয়ার করি, কন্টেস্টের পোস্টগুলোতে যারা অংশগ্রহণ করেন, মানে যে কন্টেস্ট গুলো হয়, তাদের পোস্টগুলো কিন্তু কিউরেশনে কিন্তু মাস্ট বি যায় এবং ফিচার্ডও হয়। প্লাস হচ্ছে যারা উইনার হচ্ছে তারা তো মানে সব দিক থেকে লাভবান, যদি আপনারা একটু মানে বুঝিয়ে বুঝে কাজ করার চেষ্টা করেন, যদি আমি ভুল না বলি। আচ্ছা, মূলত একটা কথা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে সাইফক্স উইক, বিশেষ করে যারা সাইফক্স এর জন্য মনোনীত হন তাদেরকে কিন্তু প্রত্যেক সপ্তাহের আহ, সোমবার থেকে রবিবারের ভিতরেই কিন্তু আহ, তাদের পোস্টে কিন্তু সাইফক্স এর ভোট পড়ে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার চলে যাব আমাদের সকলের প্রিয় আমাদের প্রতিষ্ঠাতার কাছে। আশা করা যায় তার কাছ থেকে দুটো কথা শুনবো। দাদা, এই সময়টা আপনার। বড়দা, হ্যালো। জি দাদা। আহ ওই বাচ্চা বিরক্ত করছিল, কথা বলতেছিলাম। জি দাদা। ফলোয়ার্স অফ দ্য উইক: মনিরা 999, টিএ সোনিয়া, মহিন আহমেদ। ফাউন্ডার চয়েস: নাজমুল 01। টুইটার্স অফ দ্য উইক: হলেন মাহফুজুর,
888। দাদা টিনটিন কেমন আছে? হ্যাঁ, ভালো আছে, ভাই সুস্থ আছে। জি দাদা, আপনাদের সবাই ভালো থাকুক, পরিবারের এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আপনার সময়গুলো সুখকর হোক, এটাই চাওয়া। সো কাম টু দ্য মেইন পয়েন্ট। ইতিমধ্যেই কিন্তু আমাদের হচ্ছে যে দ্বিতীয় রাউন্ডের যে সেগমেন্ট গুলো থাকে সেগুলো কিন্তু প্রায় শেষের দিকে। শুধুমাত্র কুইজ আর হচ্ছে সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্সমেন্টটা বাকি আছে। তো এবার যাব কুইজে, আর কুইজের জন্য ডাকবো হচ্ছে আরিফ ভাই, হাফিজ ভাই আর কিংক্রোজ দাদাকে, যেহেতু সুমন ভাই আজকে ব্যস্ত আছে। আরিফ ভাই, হ্যালো। আরিফ ভাই কথা শুনি না আপনার। হাফিজ ভাই, আরিফ ভাই মাইক অন করছে তো। আরিফ ভাই ইউনিভার্সিটিতে। হ্যাঁ, ঠিক আছে। আমাদের কুইজ সেগমেন্টে করা হচ্ছে একটু ভয়েস একটু ইয়ে বলতেছি, কুইজ গুলো তো ভয়েসটা একটু একটু fast। আমাদের টেস্টে কি ফর্ম করতে জানাবে। प्रश्न धीरे धीरे आ रही है। একটু পেয়েছে ডক্টর এবং লক্ষ্য লিখেছে গ্রিন ইন্টেরিয়র, এটা ইন্ডিয়ান হিসেবে নেই। প্রশ্ন বাইনারি ডিজিট ডিটেলসটা প্রথম দিয়েছে সম্ভবত পৌঁছির জন্য। হ্যাঁ, ওদের দাদার উত্তরটা কিন্তু বেশ ভালো। দাদার উত্তরটা কি নেওয়া যাবে? ডিতে বাইনারি, ডি ফর ডিজিট, ডিডি বাংলাদেশ। হ্যাঁ, ভয়েসের গড় কয়টি স্কেলদার থাকে? সব মিলিয়ে স্কেলদার জিজ্ঞেস স্কেলদার তাই বলে কিন্তু এই প্রশ্ন কিন্তু আমি করিনি, কিন্তু হাফিজ ভাই হাফিজ ভাই করছে।
আরিফ ভাই মনে হয় গতকালকের মিটিং থেকে বাইনারি নিয়ে অনেক বেশি পড়াশোনা করছে। হইতে পারে। ইয়া আসছিলেন, আমাদের হাফিজ ভাই আসছিলেন এখানে। তার উত্তরটা কিন্তু বেশ ভালো, ইন্ডিয়া। হাফিজরা উনি আগে শিখেছেন, পনেরো দলে মোস্তাফিজের বয়সটা নেওয়া হবে। হাফিজ ভাই, এটা কিন্তু যে মহাস্থান ঘর আছে না, মহাস্থান ঘরে আমাদের সম্ভবত 4টা কুইজ শেষ হয়ে গেছে। দাদা একটু কুইজ দেবেন একটু। এটা ক্রোনোলজিক্যাল প্রবলেমের কারণে হয় ডিসকর্ডের। বানানের ব্যাপারটা কি রয়েছে? বানান, সঠিক বানানটা কি পুন্দ্র হবে না পেন্দ্রু হবে? গ্রিন 015 যেটা লিখেছে সেই ক্ষেত্রে যদি হয় তাহলে মহিন আহমেদ উইনার হবে। না না, ঠিকই আছে, মোস্তাফিজুর ভাই লিখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, হুম, মহিন ভাই, দন্তের নয়ে ডটা দুই ভাবে লেখা যায়। কুইজ কি মুখে বলবো? চন্দ্রগুপ্ত, নাম শুনেছেন তো? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে হেলেনের বিয়ে হয়। এই হেলেন কে? ইএম দাদার এক্স গার্লফ্রেন্ড। রাজকুমার লিখতে হবে না, হেলেন কার বাপ কার মেয়ে লিখতে হবে। এখন পাঞ্জাব পাঞ্জাব। হ্যাঁ, চন্দ্রগুপ্ত আসলে সম্রাট হওয়ার পিছনে গ্রিক সম্রাটের একটা বেশ কিছু অবদান আছে, যদিও সেটা মানে সরাসরি অবদান না, পরোক্ষভাবে। এই গ্রিক সম্রাটের নাম কি সেটা কি জানেন? আলেকজান্ডার।
এই আলেকজান্ডারের প্রধান যে সেনাপতি ছিলেন তার নাম ছিল সেলুকাস। এই সেলুকাসের প্রধানা স্ত্রী, তার সন্তান হলো হেলেন, বড় সন্তান। হেলেনের সাথে চন্দ্রগুপ্তের বিয়ে হয়। আমাদের কেউই হয়নি, আমরা কেউ পারেনি এটা। পারে না। আমরা যেহেতু বর্তমান বলি, আফ্রিকা নিয়ে যখন কথা উঠলো তাহলে আফ্রিকা সংক্রান্ত একটা কোশ্চেন করি। আফ্রিকা একটা নাম আছে, আলাদা নাম, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো একসময়। এই অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কি কারণে বলা হতো, এক কথায়? কি হবে? উম, এক কথায় উত্তর হবে যে সভ্যতার আলো পৌঁছয়নি আসলে, এজন্য অশিক্ষা, কুসংস্কার, হ্যাঁ, এসবের কারণে মানে সভ্যতার যে একটা আলো থাকে, সভ্যতার আলোই পৌঁছয়নি, এই কারণেই বলা হতো অন্ধকারাচ্ছন্ন। এই আলো, আচ্ছা সূর্যের আলো যাদের পৌঁছয়নি বলে তা না, তবে আক্ষরিক অর্থে সূর্যের আলো কিন্তু ঠিকঠাক পৌঁছতো না, কারণ আফ্রিকা এত ঘন জঙ্গলাকীর্ণ মহাদেশ ছিল যে আফ্রিকার কিন্তু মাঝখানে একটা টাকের মতো, মানে ওখানে কিন্তু মরুভূমি আছে প্রচুর। আবার কঙ্গো টঙ্গো ওদিকে কিন্তু অত্যন্ত ঘন জঙ্গল, মানে কখনো মানুষের পায়ের ছাপও পড়েনি এরকম। আবার দক্ষিণ আফ্রিকা দেখুন, দক্ষিণ আফ্রিকার কিন্তু মাত্র অল্প কিছুটা অংশ সবুজ, আর বাকি সব টাক, মানে মরুভূমি। পৃথিবীর সবচাইতে কঠিন মরুভূমি কালাহারি এই কিন্তু আফ্রিকাতে। এক্ষেত্রে দাদা আর দুটো অ্যান্সার, জানেন তো সারাটা কোথায় আছে? কি বলছেন বলুন। আচ্ছা দাদা দুটো উত্তর এসছে, একটা হচ্ছে শ্যামসুন্দর দিয়েছে অশিক্ষার জন্য এবং আমাদের হুম। এলিনা ম্যাডাম দিয়েছে কুসংস্কারের জন্য। তো দুজন কি আলাদা আলাদা যে করা হবে আগে নাকি? যে আগে দিয়েছে অশিক্ষা, সেই উইনার। দুটোই সঠিক উত্তর, দুটোই সঠিক উত্তর। আর আমি দু একটা বলি দেখি। উম, আফ্রিকা নেই বলি, আফ্রিকার সোয়াহিলি একটা ভাষা আছে, সোয়াহিলি ভাষা। এই সোয়াহিলি ভাষায় সিম্বা মানে কি? শ্যামসুন্দর ভাইয়ের কাছ থেকে কিবোর্ডটা কেড়ে নিতে হবে, বুঝতে পেরেছি। এই দেখুন, আমি এখন উত্তরটা দেওয়ার আগে একটা জিনিস বলি। কুইজ গুলো দিই, এগুলো বিভিন্ন বই থেকে পড়া টুকরো টাকরা, যেমন স্মৃতি রোমন্থন করে বার করি। যেমন ঘনাদা, আপনারা পড়েছেন কিনা জানি না, প্রেমেন্দ্র মিত্রের বিখ্যাত সিরিজ ঘনাদার একটা বইটা কিন্তু আছে সোয়াহিলি ভাষার জীবজন্তুর নাম, যেমন ফারু মানে গন্ডার, হ্যাঁ, সিম্বা মানে সিংহ, তারপরে আর একটা পড়েছিলাম, উম, কি যেন একটা, গন্ডার আছে, সিংহ আছে, কি বালাম নাই, মানে জলস, এরকম অনেক কিছু। তাই বিভিন্ন জায়গার তো বই পড়ে কিন্তু এই মানে সেটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আলাদা করে জেনারেল নলেজের বইটা এসব পড়া লাগে না আসলে। তাদের পাওয়ার দেখে আর একটা কুইজ মনে পড়ে গেল এরকম। আচ্ছা দেখুন, দাদা এটা শ্যামসুন্দর ভাই সিংহ প্রথমে সিংহ দিয়েছেন। আগেটা তো সিংহ। হ্যাঁ সিং, হাফিজদের ওটা কি দুজন একজনের কাছ থেকে দুটো অ্যান্সার নেওয়া যাবে? কারণ শ্যামসুন্দর ভাই আগে, দাদার আগে শেষ করে।
আর সিম্বাটা তো পারার কথা। আরে সিম্বা ছোটবেলা থেকে সিম্বা দেখে দেখে বড় হলাম আমরা। সিম্বা দ্য লায়ন কিং। লায়ন কিং আজকে যে বুড়ো বয়স অব্দি দেখে যাচ্ছি। এই যে লাস্ট যে 3D সিনেমাটা এলো আইনক্স গিয়ে দেখলাম, সেটাও তো লায়ন দা কিং, সেই ছোট ইয়েটা 3D করা করেছিল, দারুণ দুর্দান্ত হয়েছিল। সিম্বাটা তো পাওয়া পারা উচিত ছিল। তাহলে আর একটা বলি, কি যেন কি দেখে মনে পড়েছিল আমার, ভুলে গেলাম কোনটা যেন বলেছিলাম। চাঁদের দাফ চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় তো একটা বিখ্যাত ছোটদের জন্য একটা উপন্যাস আছে, বিভূতিভূষণের লেখা। এখন বলতে হবে যে চাঁদের পাহাড়ে একটা রহস্যময় প্রাণীর কথা লেখা আছে। এই রহস্যময় প্রাণীটা বুনিপ নাম ছিল। না, উত্তর প্রশ্নটা বুনিপ না, মানে নামটা কি তা না। এই বুনিপটা কোন জাতীয় প্রাণী হিসাবে ইঙ্গিত দিয়ে গেছিলেন স্বয়ং লেখক। কিন্তু সিনেমা দেখলে কিন্তু হতাশ হতে হবে। সিনেমায় যা দেখিয়েছে তা হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। এবারে ওটাতে বিশাল ভিউ হয়েছিল সেই সময়, বাপরে বাপ। গোটা সিনেমা দুর্দান্ত বানিয়েছে, শুধু বুনিপটা একদম ফালতু বানানোর কারণে একদম মেজাজ গরম হয়ে গেছে। শেষ হলে বলবেন। পাঞ্জাব পাঞ্জাব। বুনিপ বলতে মানে একটা এপ, এপ জাতীয়, এপ মানে আসলে বাদর, অতিকায় বাদর জাতীয় প্রাণীর ইঙ্গিত দিয়ে গেছেন, যেটা মূল বইয়ের এখনকার সংস্করণ গুলোর এই জিনিসটা পাওয়া যাবে না। মূল বইয়ের শেষে একটা ইংলিশ একটা লেটার থাকে, যেটা শঙ্কর লিখেছিল কোন প্রাণী তত্ত্ববিদের কাছে, এবং তিনি কনফার্ম করেছিলেন যে প্রাণীটা বুনিপটা এপ জাতীয় প্রাণী, অর্থাৎ গরিলা। গরিলা ঠিক না, মানে গরিলা তো এই সেই এপ জাতীয় প্রাণী, মানে বাদর জাতীয় প্রাণী, এটা প্রাগৈতিহাসিক বাদর জাতীয় প্রাণীর ইঙ্গিত দিয়ে গেছিলেন, যেটা কিন্তু সিনেমায় দেখায়নি। সিনেমায় দেখিয়েছে একটা কি বদল মদল কি একটা দেখিয়েছিল যেন। হিটলার সিনেমায় ইতালি কম হাসাহাসি বর্তমানে হয়নি। একটা সমস্যা আছে, বর্তমানে আমি কয়েকটা তাদের পাহাড়ের আধুনিক সংস্করণ দেখেছি, কিন্তু আশ্চর্যজনক ভাবে সিটিটা নেই। লাস্টে যে সিটিটা, ওই সিটিটা বাদ দিয়ে সংস্করণ করেছে, এজন্য বুনিপটা অনেকে বুঝতে পারেনি। লাস্ট করছে আজকে অনেকগুলো কুইজ আছে, লাস্ট কুইজ তাহলে উত্তর কি বই নিব? লিখতে গরিলা জাতীয় প্রাণী, মানে এপ তো এপ লিখলে হবে, বা গরিলা লিখলে চিম্পাঞ্জি হয়ে যাবে। গরিলা একটা লিখলে, হ্যাঁ বাদরটা তো লিখলে হবে। গরিলা যদি কেউ কেউ হবে হবে। রামচন্দ্র রামচন্দ্র ভাইয়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে নিয়ে আসতাম। কিন্তু গরিলা বানান কিন্তু ভুল লিখেছে, হ্যাঁ তো তার সমস্যা নেই। গরিলা গয়াকার গোয়া, কারণ ইংলিশ বানান GORILA, গরিলা, গরিলা না। বহুদিন পরে মুড়ি খাচ্ছি। আর করতেন সহজ একটা মজার টজার কিছু বলি। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নাম তো শুনেছেন আপনারা সবাই। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা বিখ্যাত মানে শিশু কিশোরদের জন্য একটা বিখ্যাত সিরিজ আছে, টেনিদা। এই টেনিদার একটা গল্পে ঢাকাই বাঙাল আবুল একটা মজার একটা সেন্টেন্স বলে, মানে একটা বাক্য বলে। এই সেন্টেন্সটা আমি বলবো, তার মানেটা লিখতে হবে। এটা মনে হয় কেউ পারবে বলে মনে হয় না। রেডি থাকুন সবাই, বলছি। মেকুরে হুড়ুম খাইয়া হক্কের করছে, বলুন মানে। শান্তনু ভাই এসব হবে না, এসব আমরা নেবো না। মেকুরে হুড়ুম খাইয়া হক্কই করছে। এই গল্পটার নাম ছিল টেনিদা ও ইয়েতি, মনে হয় খুব সম্ভবত, ভালো মনে নেই। টেনিদা ও ইয়েতি আর সানস্ক্রিট। মেকুর, মেকুর মানে বিড়াল, হুড়ুম মানে মুড়ি, আর হক্কর মানে হচ্ছে
এটো করা, খেয়ে এটো করা। বিড়ালে হুড়ুম খেয়ে মানে মুড়ি খেয়ে এটো করে রেখেছে। এটা এটা হলো তাই। তাহলে তার একটা দিতে হবে, সে এখন শুধু সব নিয়ে যাবে তা তো হবে না, তার একটা দিতে দেবো। রামচন্দ্র ভাইয়ের কাছে এই যে মোবাইলটা নিয়েছিস, বিখ্যাত একটা উপন্যাসের একটা লাইন বলবো, দ্রুত টাইপ করতে হবে। উপন্যাসের নাম কি, লেখকের নাম দরকার নেই, উপন্যাসের নামটা লিখতে হবে। রেডি থাকুন সবাই। রেডি? ছিল বিড়াল হয়ে গেল রুমাল। নাই মানে ওটা উল্টে বলা ছিল, রুমাল হয়ে গেল বিড়াল। না, হয়নি। সত্যজিৎ রায় তো নাই, বলেছি যে উপন্যাসটার নাম। চাঁদের সব, বিড়ালের বা, চশমার মা হলো বিড়াল। সত্যজিৎ রায় হজ বড় লিখেছে, পাগল। আশ্চর্য। সুকুমার রায়, সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায়। হযবরল সঠিক উত্তর। বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়, সত্যজিৎ রায়ের পিতাশ্রী তিনি। ছোটবেলা থেকে হয়ে একদম গেছে। আমরা তখন আমাদের বাড়ি বাচ্চা বয়স থেকে আমরা হযবরলা, না ঠিক মানে সমগ্র শিশু সাহিত্যর মতো একটা বই ছিল, অনেকগুলো খন্ড, আর 8টা না 9টা খন্ড ছিল না, ছোট 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 অনেক। সেখানে এগুলো তো দেখে দেখে আমরা বড় হয়েছি আসলে। হাঁস ছিল সজারু, হয়ে গেল হাঁস জারু। কি কি কারণে, কি একটা ছিল না কবিতা, ব্যাকরণ মানি না হয়ে গেল হাঁস জারু, কেমন এটা জানি না। হযবরল একটা উপন্যাস, যেখানে একটা বিখ্যাত, এটা বিখ্যাত উপন্যাস, এটা শিশু সাহিত্য। এই হযবরলা উপন্যাসের সাথে আহ, লুইস ক্যারলের কিন্তু এই উপন্যাস যে 3টি আছে এর সাথে কিন্তু মিল খুঁজে পাওয়া যায়। যে আপনারা এই লুইস ক্যারলের উপন্যাস, বিখ্যাত উপন্যাসের নাম বলতে পারবেন কেউ? লিস্ট বলে দিলাম শুধু, বাকিটা বলতে পারেন কিনা। এলিস ইন ওয়ান্ডারল্যান্ড। যাই হোক, এটা ওটা তো ছিল না, হযবরল উত্তর হবে। দেখুন তো কে লিখেছে। ম্যাডাম বলেছেন শঙ্কর ভাই দ্বিতীয় মানে প্রথম একটা উত্তর দিয়েছিল, কিন্তু তার মানে সেটা ভুল ছিল, তো সেকেন্ড উত্তরটা দেওয়া হবে। ঠিক আছে, কুইজ শেষ। অনেকগুলো কুইজ দিলাম আজকে। হ্যাঁ, 6টা কুইজ হলো দাদা। হ্যাঁ হ্যাঁ, 6টা দিয়েছে, যে 6টা। প্রথম প্রশ্নটা কেউ পারেনি, তারপরে 5টার মধ্যে 4টাতে শান্তনুর ভাই। বি সিস্টেম ইকুয়াল, মানে 800 টাকা নিয়ে চলে গেল নাকি? হ্যালো, যে আমার কথা কি শোনা যায়? এসো ভাই, শোনা যাচ্ছে। ওকে। না, শ্যামসুন্দরের কপাল ভালো, ফাঁক পেলে এসে 800 টাকা নিয়ে বাড়ি চলে গেল। ওনার ওকে, জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজতে হবে, যে হচ্ছে কুইজের টাইমে ভেজাল করবে ওনার সাথে, আরিফ ভাইয়ের মতো। মন্দ বলেননি। সম্মিলিত প্রচেষ্টা হবে, সম্মিলিত প্রচেষ্টা করে একটা কিছু দেওয়া। আচ্ছা, ওয়েল, কাম টু দ্য মেইন পয়েন্ট। আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু কুইজ খেললাম, এবং যারা জিলাপির পয়সা পেয়ে গিয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশন। আর যারা পাননি তাদেরকে বলবো যে টাইপিং স্পিড বেশি করতে হবে। পাশাপাশি আসলে দেখেন, আমি একটা কথা বলি, সেটা তো ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ভাই, যে মেধাবী আসলে সে মেধাবী, মানে গুগল থেকে বের করে নিয়ে আসাও কিন্তু একটা মেধার কাজ। ঠিক আছে, মানে সেটাকে সে কত দ্রুত ইউটিলাইজ করতেছে এবং কত দ্রুত সে প্র্যাকটিক্যালি হচ্ছে ঢালতে পারতেছে। তো দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনি এখানে তো আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছি না কে কোথায় থেকে উত্তর নিয়ে আসতেছে না নিয়ে আসতেছে। তো এটাও কিন্তু এক ধরনের ক্রিয়েটিভিটি। বাট আমাদের মনে হয় উনি জেনুইনলি জানে, মানে গুগল থেকে হতে পারে, আনসারটাও হতে তার পারে, ঠিকঠাক নেই। হতে পারে, আমাদের কাছে মনে হয় আর কি। হতে পারে। স্কিল থেকে কপি করা মানে কি স্কিল?
এরকম আমাদের আগে একজন গুগল ছিল না, আমাদের রাজু রাজু আহমেদ। রাজু আহমেদ, মানে ওনার কিন্তু দুইটা একটা টাইম তো লাগতো, বাট শ্যামসুন্দর ভাই সাথে সাথে দেয়। পিসি নিয়ে বসতো পাশে। তো ওকে, আমাদের এরই মাঝ দিয়েই কিন্তু হচ্ছে কুইজ সেগমেন্ট শেষ হয়ে গেল। আর যারা দীর্ঘ সময় ধরে কুইজ খেলেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা শুনছেন আমরা বিশ্বাস করি যে আমরা অনেক কিছু শিখছি। তো এবার হচ্ছে সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্সমেন্ট, যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন উইঙ্কলেস দাদা। টায়ার 1-এ আছেন রঙিন, ইসরাত মিম, মুনিরা 999, কাজী রায়হান, টি.এস. সানিয়া, সেলিনা সাথী 1, শামসুন নাহার, তানহা 001, স্বপন 700, বিজয় 1, সায়মা আক্তার, তানিয়া 69, মোহাইন আহমেদ, তুহিন 002, জনি প্রিন্স, শাপলা দত্ত এবং তানজিমা বৃষ্টি 1। আপনারা আছেন টায়ার 1-এ। টায়ার 2-তে আছেন গ্রিন 015, এনরকি 71, জামাল 7, শিমুল আক্তার, মাকসুদা কাউসার, মাহফুজুন নীলা, ফাতেমা 001, অঙ্কন, ওয়াহিদা সুমা, রায়ান 111, টি তাহের, এজিএস আজিম, রিয়াদ X2, লিমন 88, রাহমানুদ্দিশা, সুমন 09, মোস্তাফিজুর 001, মারিয়া 47 এবং বিডিয়ন। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 2-তে। টায়ার 3-তে আছেন 1001, নাজমুল 01, জাহিদুল ইসলাম 01, মোহাম্মদ 786, পারুল 19, পলাশ 123, আশিক 333, আসাদুল ইসলাম, হীরামণি, ইমন 42, তহিদা, সেলিনা 75 এবং ফাইনালি নিলয় মজুমদার। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 2-তে। তো আমরা কিন্তু দীর্ঘ সময় থেকেই কিন্তু কথা শুনছি, এবং কথার প্রেক্ষিতে অনেক কথাই হইলো এবং অনেক তথ্যই কিন্তু জানানো হলো। আর চেষ্টা করবেন একটু গুছিয়ে গুছিয়ে কাজগুলো ঠিকঠাক মতো করার জন্য এবং নিয়মের মধ্যে থাকার জন্য। কারণ প্রত্যেকটা জায়গাতেই, পৃথিবীর প্রত্যেকটা জায়গাতেই আপনি একটা সমাজে বাস করেন বা যেখানেই বাস করেন, একটা কিন্তু ডিসিপ্লিনের ভিতর দিয়ে যেতে হয়। হ্যাঁ, স্বাধীনতা সবারই দরকার। প্রত্যেকের স্বাধীনতাকে আমরা সমর্থন করি, শ্রদ্ধা করি। কিন্তু স্বাধীনতাটা যেন অন্য কাউকে কটাক্ষ না করে, অন্য কাউকে কষ্ট না দেয়, সেদিকটাতেও কিন্তু হচ্ছে নজর থাকা কিন্তু অতীব জরুরি। আর নিয়ম মেনে চলতে হবে, এটাই হচ্ছে দিন শেষে মুখ্য কথা।